উপবিষ্ট আমাদের সহকর্মীবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা একটা বেদনা বিধুর পরিবেশের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। আমরা যখন শাকিলের বাবা এবং মেহেদির বাবা যখন বক্তৃতা করছিলেন, এবং পৃথিবীতে আমরা সকলেই জানি সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ভারী হচ্ছে পিতার জন্য তার সন্তানের লাশটি বহন করা, এবং সেই কাজটি আজকে আমাদের এখানে উপস্থিত দুই বাবা তারা করেছেন। এবং কেবলমাত্র নিজের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য, গণতন্ত্রের জন্য, মুক্ত মতের জন্য তারা রাজপথে নেমেছিলেন, তাদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন। পরে তারা লাশ হয়ে বাড়িতে ফিরেছেন। এটি যে কি কষ্টের, যার গেছে সে বোঝে যে সে কি হারিয়েছে। আজকের এই অনুষ্ঠান বা আমাদের এই উপহার, উপঢৌকন, আমাদের শোকগাথা, কন্ডোলেন্স, এগুলি তাদের কাছে তুচ্ছ মাত্র, এগুলি তাদের কিচ্ছু যায় আসে না। কারণ তারা যে বুকের মানিককে হারিয়েছে, সেটির সঙ্গে এই কথাগুলি, এই সাহায্য সহযোগিতা, তাদের কোনো বিন্দুমাত্র এটির সঙ্গে কোনো সামঞ্জস্য করা যাবে না। তারপরেও আমি ধন্যবাদ জানাতে চাই যুক্তরাষ্ট্রভিত্তিক যে চ্যারিটি অর্গানাইজেশন লাভ শেয়ার বিডি। আমরা যখন এখানে আসবো ভাবছিলাম, তখন তারা বললেন, বিশেষ করে জাহিদ খান, নওশাদ এবং আরো 2-3 জন তারা আছেন, এই যে একটা কথা আছে, চ্যারিটি বিগানস এট হোম। আসলে এই চ্যারিটি তাদের ঘরেই তৈরি হয়েছে। তারা খুব বেশি মানুষের কাছ থেকে এখানে এটার সঙ্গে সম্পৃক্ত না, তারা কয়েকজন মানুষ এটার সঙ্গে সম্পৃক্ত। তারাও যথেষ্ট বলা চলে সামর্থ্যবান ব্যক্তিগতভাবে। তাদের যুক্তরাষ্ট্রে তারা বাংলাদেশি যে কয়েকজন মানুষ আছেন তাদের মধ্যে তারা খুব ভালো অবস্থানে রয়েছেন। কিন্তু তারা চিন্তা করেছেন যে তারা কেবল নিজেরা ভালো থাকার চেষ্টা করেনি, তারা হয়তো আরো ভালো থাকতেন, কেউ হয়তো প্রাইভেট জেট কিনতেও পারে, কিন্তু তারা মনে করেছেন যে না, আমরা একটু কম ভালো থাকি, কম আয়েশি জীবন যাপন করি, আমাদের এই আয়েশি জীবনের একটা অংশ একটা ভালো কাজে ব্যয় করি। এবং আমার খুব ভালো লাগে যে আমিও যখন ওনাদেরকে কনভিন্স করতে পারি এবং ওনারা যখন বোঝেন যে হ্যাঁ, এই কাজগুলি করা উচিত। শুধু বাংলাদেশে না, তারা নানাভাবে সারা দুনিয়াতে তারা হয়তো খুব সাদাসিধে চলাফেরা করেন, বা তাদের কাজের পরিধি অনেক বড়। তারা ফিলিস্তিনে সহযোগিতা করেছেন বিশাল অঙ্কের, তারা সহযোগিতা করেছেন তুরস্কে যখন ভূমিকম্প হয়েছে সেখানে তারা সহযোগিতা করেছেন, ইভেন যুক্তরাষ্ট্রেও সহযোগিতা করেছেন, যে ক্যান্সার হসপিটাল, শিশুদের ক্যান্সারের জন্য তারা। এই যে এখনো সে তার 2টি পা বিচ্ছিন্ন শরীর থেকে, গুলি এখনো, আপনি চিন্তা করেন কবে এই বিপ্লবটি সাধিত হয়েছে, এখনো সে ওই হাসপাতালে আছে, তারপরও সে স্বস্তির হাসি হাসছে, বিজয়ের হাসি হাসছে। তো এই দেশে কিভাবে সম্ভব যে একটা ফেসিবাদের এরকম উত্থান করতে পারে? এটি অসম্ভব। হয়তো একটু সময় লেগেছে, কিন্তু এদেশের মানুষ তাদের রক্ত দিয়ে, তাদের সর্বোচ্চ বাজি রেখে এই ফ্যাসিস্টকে পালাতে বাধ্য করেছে। যারা সরকারে আছেন, আমি বিভিন্ন পর্যায়ে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমার সৌভাগ্য সকলের সাথে আমার ইন্টারাকশনের সুযোগ হয়েছে, আমি বলেছি, এবং ওনারাও কিন্তু, আপনাদেরও সৌভাগ্য যে বাংলাদেশের একজন নোবেল লরিয়েটকে আপনারা সরকার প্রধান হিসেবে এই দেশে পেয়েছেন, প্রফেসর মোহাম্মদ ইউনূস, যার নামের সঙ্গে সঙ্গে তার নামের সাথে আমরাও আলোকিত হই। আমরা যখন বাইরে বিভিন্ন জায়গায় যাই, তখন তাকে যখন আমরা বলি যে প্রফেসর ইউনূস বাংলাদেশের সরকারের দায়িত্ব নিয়েছেন, তো সবাই, অন্য বিদেশি বন্ধুরা, তারা স্বস্তি প্রকাশ করেন। তো এটা একটা স্বস্তির জায়গা যে তাকে সরকার প্রধানের দায়িত্ব তিনি নিয়েছেন, এবং এই বাংলাদেশের যে একটা পরিবর্তনের সূচনা হয়েছে। কিন্তু এই পরিবর্তনের মধ্যে কিছু কিছু খাপছাড়, আপনারা অনেকেই বলেছেন, আমি এই 1 সপ্তাহ থেকে আমার যেটা বুঝলো যে অনেক ছন্দপতন আছে। যেরকম মানুষের আকাঙ্ক্ষা, যদিও মানুষের আকাঙ্ক্ষা অনেক বিস্তর, একটা হাই অ্যাম্বিশন বলতে যা বোঝায়, পাহাড় সমতুল্য মানুষ আকাঙ্ক্ষা করে ধারণ করে আছে, কারণ 15 বছর তারা তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। কিন্তু মিনিমাম যাতে সবকিছুই, যাতে মিনিমামটা অন্তত যাতে অ্যাড্রেস করা হয়, সেটি আমরা সবাইকে বলেছি।
যে এবং ক্যাটাগরিক্যালি যে প্রবলেমটা কোথায় এবং সলভটা কোথায়। আপনারাও আমি মনে করি যে যারা সাংবাদিক নেতৃবৃন্দ আছেন তাদের আরো বেশি ইন্টারাকশন করা উচিত, এবং যারা সিভিল সোসাইটি নেতৃবৃন্দ আছেন, পলিটিক্যাল পার্টিজ আছেন, তাদের সরাসরি আমার মনে হয় যে বিভিন্ন ইস্যুতে ক্যাটাগরিক্যালি যেই প্রবলেমগুলি আপনারা মনে করছেন সেগুলি পাবলিকলি তো বললেন, কিন্তু প্রাইভেটলিও আপনারা আমার মনে হয় চিফ অ্যাডভাইজার থেকে শুরু করে ওনারা কিন্তু খুব বেশি যে এমন কঠিন না যে ওনাদের অ্যাক্সেস পাওয়া যায় না বা বলা যায় না, আমি অন্তত এটা মনে করি না। তো সেটা অ্যাক্সেস করা উচিত, আপনাদের তরফ থেকে সেটা বলা উচিত। এতদিন আপনাদের যে প্রায় 266 জন সাংবাদিক আহত হয়েছেন তাদের ডাটাবেজ আপনাদের থাকা উচিত, কে কোথায় নিহত হয়েছে সেটার একটা থাকা উচিত, তাদের পরিবার কিভাবে চলছে। এটা প্রেস ক্লাবের তো এটাই কাজ, যে এই প্রেস ক্লাব হচ্ছে এটা তো একটা মানে সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণের একটি প্ল্যাটফর্ম, আমরা যদি বলি বিএফইউজে বলেন, ডিইউজে বলেন। সুতরাং এটিও মানে জবের বার্গেনিং এর পাশাপাশি সাংবাদিকরা যেখানে যেখানে আক্রান্ত হচ্ছেন তাদের স্বার্থকে সংরক্ষণ করা, কেবল নিজের স্বার্থ নয়, নিজে একটা বড় পত্রিকার সম্পাদক হলাম অথবা ভালো একটা কিছু করলাম, প্রত্যেকের স্বার্থ সংরক্ষণ করা। সবাই যদি আগায় তাহলেই সমাজ এগোবে। আমি হয়তো একটি বড় জায়গায় জুলাই ওই গ্রিন রোডের যে আইডিয়াল রোডটা, ওই রোডের ওখানে সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সে বয়স ছিল 27, কিন্তু সে অনেক জানতো, অনেক বড় সাংবাদিক হওয়ার তার খুব ইচ্ছা ছিল। সেইখানে ওই শহীদুল আলম সাহেবের যে প্রতিষ্ঠান আছে পাঠশালা, ওখানে পড়াশোনা করেছে। তো আমরা শুনলাম ও গুলিবিদ্ধ হয়েছে 5:15টার দিকে। আমরা খবরটা পেলাম রাত 7:30টায়, তখনও কনফার্ম না। তারপর 8:30টার দিকে ওর বন্ধুরা বললো যে হ্যাঁ ও গুলিবিদ্ধ হয়েছে, ওর ডেড বডি পুলিশে নিয়ে গেছে। তারপর রাত 1টায় ওর কয়েকজন বন্ধু বললো যে হ্যাঁ আমরা ওকে আইডেন্টিফাই পেয়েছি, কিন্তু আনআইডেন্টিফাইড হিসাবে তাকে ওই মর্গের মধ্যে, ঢাকা মেডিকেলে মর্গে রেখেছে। পরের দিন ছিল কারফিউ। কারফিউতে আমি, আমার জামাই, আমরা দুজন, আমার ভাগ্নিটা থাকে রংপুরে, আমরা 11:30টার দিকে 11:15টার দিকে বের হলাম। যে দেখি যে ঢাকা মেডিকেলে শুধু ওই মরিচৌরের সামনে শুধু রক্ত, একটার পর একটা ডেড বডি আসতেছে। কোনো ডেড বডির গায়ে কোনো কাপড়ও নেই, চাদর দিয়ে ঢেকে দেওয়ার যে ব্যবস্থাও কেউ করতে পারে। তার মধ্যে আমরা প্রায় 2 ঘন্টা ওখানে বসে থাকার পর ভেতরে গেলাম ওই আনআইডেন্টিফাইড বডিগুলো দেখার জন্য। দেখার পর দেখলাম যে আমার নাতি প্রিয়র লাশ পড়ে আছে। এরপর এখন ওটা কোন থানার আন্ডারে, এটা নিয়ে তাদের মধ্যে অনেক ধরনের কথা। এটা কি ধানমন্ডি থানার আন্ডারে, না নীলক্ষেত, না আর একটা পাশে কি থানা আছে ওই থানার আন্ডারে। এরপর আমরা হতে হতে রাত 4টার দিকে আমরা ধানমন্ডি থানায় নীলক্ষেত থানায় আসলাম। নীলক্ষেত থানায় এসে ওখান থেকে এক অফিসারকে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে ওনাকে বললাম যে আপনার এই এলাকায় হয়েছে, আপনি ছোটোধার রিপোর্ট তৈরি করে পোস্টমর্টম করে আমার বডিটা দেওয়ার ব্যবস্থা করেন। উনি বললেন যে না, তাহলে আপনাদেরকে স্পটটা দেখাতে হবে যে এটা আমার এরিয়া পড়েছে কিনা। যাই হোক, আবার ওর বন্ধুবান্ধব সব আমরা আসলাম, স্পটটা দেখালাম। দেখার পরে তারপর আবার মেডিকেলে ফিরে গেলাম। এই করতে করতে যখন রাত 8টা বাজে, তখন সেখানকার যে ডোম, ওর নাম বাবলু সাহেবকে বললাম যে বাবলু সাহেব ভাই, আমি তো বডি নিয়ে রংপুরে পাঠাবো, বইটা তো নষ্ট হয়ে যাবে, এখন তো প্রায় 27, তখন 29 ঘন্টা হয়ে গেছে। বললো যে কী করবো, 52টা ডেড বডি তো আজকে পোস্টমর্টম করছি, আর পারতেছি না, তো একটু অপেক্ষা করেন স্যার, একটু অপেক্ষা করেন। এই করতে করতে আমরা রাত 10:30 বডিটা পেলাম। তারপর রংপুরে পাঠিয়ে দিলাম। সেখানে পরের দিন জানাজা হওয়ার পর, তো ওই যেখানে সে মারা গেছে, এখানে এক সাংবাদিক ভাই বলেছেন যে তাদের স্মৃতির জন্য কিছু করা যায় কিনা। আমি আমার পরিবারের পক্ষ থেকে প্রথমে ধন্যবাদ জানাই যে এই লাভ শেয়ার ভিডিওস থেকে শুরু করে যারা সাংবাদিক ভাইয়েরা এই অনুষ্ঠানে আয়োজন করেছেন, আমার নাতির মতন যারা অসংখ্য আমার সন্তান সমতুল্য বা নাতি সমতুল্য যারা মারা গেছে, তাদের যে আত্মার মাগফিরাত দাবি কামনা করি, এবং তাদের স্মরণে যে এই অনুষ্ঠানটা করছেন, এবং এই 5 জন সাংবাদিকের যে আর্থিক সহযোগিতা আর্থিক সহযোগিতা খুব একটা বড় নয়, বড়টা হলো যে ওনারা যে এত দূর থেকে আসছেন, আপনারা যে মনে করেছেন, এটার জন্য আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
আর গ্রিন রোডটাকে ওর বন্ধু বান্ধবরা ওখানে অলরেডি যেদিন মারা গেছে তারপরের দিনেই ওখানে কিন্তু একটা ইয়ে দিয়ে রেখেছিল, ওই একটা ব্যানার দিয়ে রেখেছিল, যে ব্যানারটাতে লিখেছিল যে এই স্বৈরাচার পতনের আন্দোলনে ফটো সাংবাদিক তাহিদ জামান প্রিয়র স্মরণে এই সড়কটার নামকরণ করা হোক। আমার পরিবারের পক্ষ থেকে সাংবাদিক ভাইদের আমি অনুরোধ জানাই যে আপনারা এই বিষয়টা, এখানে এক ভাই কোথায় উপদেষ্টা হিসেবে কথা বললেন বা প্রধান উপদেষ্টাদের সঙ্গে, আপনাদের তো যে কোনো মহলে অ্যাক্সেস আছেই, আপনারা যদি ওই রোডটার নাম অন্তত তাহিদ জামান প্রিয়র নামে করার ব্যাপারে চেষ্টা গ্রহণ করেন, তাহলে আমার পরিবার এ ব্যাপারে কৃতজ্ঞ থাকবে। আপনাদের আবারও ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপস্থিত আজকে আলোচনা সভা সম্মানিত সভাপতি এবং বিভিন্ন পেশার নিয়োজিত বিভিন্ন দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাকিল আহমদের পিতা মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। 37 বছর টঙ্গীতে বসবাস করি। আমার 3টে মেয়ে, একটা ছেলে। আমি ওদেরকে লালিত পালিত করতে গিয়ে আমার শেষ পর্যন্ত এই ছেলেটাকে লেখাপড়া করার প্রতিশ্রুতি নিয়েছি। আলহামদুলিল্লাহ বর্তমানে সে মানারাত বিশ্ববিদ্যালয়ের BBA শেষ বর্ষের ছাত্র ছিলেন এবং সাথে সাথে তার পেশা নিয়োজিত ভোরের আওয়াজ পত্রিকার সংবাদিতা পেশা নিয়োজিত থাকা অবস্থায় উত্তরা বিএনএসের সামনে এই পৃষ্ঠ সরকারের জালিম সরকারের পেটুয়া বাহিনীর গুলিতে তার বুক দল্লা করে দিয়ে সেই দিন 18 সেপ্টেম্বর জুলাই বিকাল 4:30 আমি গ্রামের বাড়িতে ছিলাম। আমার কাছে ফোন যাওয়ার সাথে সাথে আমি বলি, যেহেতু জালিম সরকার বহু লোক মারে গুম করে পুড়িয়ে দিয়ে বহু লাশ তার দায়িত্বশীল তার পিতা মাতাকে পায় নাই, তারা রাস্তায় রাস্তায় তাদের ছেলেদেরকে খুঁজছে। আমিও সেই অনুভব প্রকাশ করি। তার সাথে আন্দোলনরত ছাত্রদেরকে বললাম, আমার ছেলেটা যতক্ষণ পর্যন্ত আমার হাতে পুষিয়ে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি মনে করব আমার শাকিল জীবিত আছে। তারা তাদের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খরূপে পালন করে আমার হাতে আমার গ্রামের বাড়িতে লাশ পুষিয়ে দেয়। টাকা থাকা অবস্থায় মানারাতে তার জানাজা একটা হয়, আর টঙ্গীতে 3টা জানাজা হয়। 2টা জানাজায় তার বাধা সৃষ্টি হয়, আওয়ামী ফিটুয়া বাহিনী করতে দিচ্ছে না। তারপর আলহামদুলিল্লাহ মানুষের স্রোত যেভাবে মানুষ অগ্রসর হচ্ছে তাকে আর বাধা দিয়ে পারে নাই, তাদের জানাজা শেষ করছে। গ্রামের বাড়িতেও সে বাধার সম্মুখীন হচ্ছে আমার প্রতিরোধের কারণে। আলহামদুলিল্লাহ আর আপনাদের ধোয়ায় আল্লাহ পাক 5টা জানাজায় লক্ষ মানুষ তার জানাজায় শহীদ হয়েছে। যাই হোক, সর্বশেষ বলতে পারি তার আম্মা আজ দীর্ঘ 8 বছর বিশ্বের সন্তান হয়। এই ছেলে তার মায়ের সবসময় খেদমত এবং মানবতার যত রকমের খেদমত আছে তার কাছে সম্পূর্ণ পাওয়া যেত। যাই হোক, পরিশেষে আপনাদের কাছে সবার কাছে আমি দোয়া চাই যেন আল্লাহ পাক এই শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, আমরা আমাদের অধিকার ফিরিয়ে পেয়েছি। এখন আমাদের সেই অধিকার ধরে রাখার জন্য আমরা সর্বাত্মকভাবে যেখানে থাকি আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাব। যেহেতু বিভিন্ন জায়গায় এই গোফালিরা বসে আছে, এক গোফালি যদিও পালিয়ে দিয়ে থাকে, প্রত্যেকটি সেক্টরে গোফালি বসা আছে। আপনারা সতর্ক থাকবেন, দেশটা পাহারা দিবেন, যাতে করে আর কোনো জালিম এইভাবে কোনো মানুষের, কোনো মায়ের, কোনো পিতার বুক খালি করতে না হয়, রাস্তায় রঞ্জিত করতে না হয়। আমরা এই জন্য আমাদের দায়িত্ব আমরা পালন করতে সর্বদা চেষ্টা করব। এই বলি আমি আমার কথা এখানে শেষ করলাম।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته করছি সেই মামলায় আমি পুলিশ আসামি করছি এবং কিছু মন্ত্রীদের আসামি করছি, তারা হয়তো আমাদের সেই আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই এবং তারা কিছুই বলতেছে না। আপনাদের সহযোগিতায় আমি তাদের গ্রেপ্তার চাই, তাতে আমার হৃদয়টা একটু হইলেও একটু শান্ত হবে এই কামনা করছি আপনাদের কাছে। আমি এই বলে আমি বক্তব্য শেষ করছি।